ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি আমাদের মাঝে নাই। তেজোদ্দীপ্ত বলিষ্ঠ স্বভাবের মানুষ ছিলেন এবং আজীবন তার জীবন ছিল কর্মময় এবং দেশপ্রেম, মানবিকতা, মানবতা, প্রগতিবাদী চিন্তা, সমাজ বদলের ভাবনা বিভিন্ন সময় তার জীবনের বিভিন্ন পর্বে নানাভাবে সেগুলি দ্বারা তিনি আলোড়িত হয়েছিলেন। জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে প্রথম দেখা আমার হয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, বিশেষ করে যখন তিনি বিলেতে লেখাপড়া করছিলেন। সেখান থেকে সেই শিক্ষা অসমাপ্ত রেখেই তিনি চলে এসেছিলেন এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য এবং এসে 2 নম্বর সেক্টরে যেহেতু ফিল্ড হসপিটাল, তিনি আরও কয়েকজন ডাক্তার যারা বিলেত থেকে চলে এসেছিলেন তাদের সহযোগিতায় যখন তিনি গড়ে তুলছিলেন, সেই সময় তার সঙ্গে দেখা। কিন্তু এরপরে ঘনিষ্ঠ পরিচয় পরবর্তীকালে হয়। তিনি যে সাভারে তৎকাল সেই সময় একটা গণস্বাস্থ্য, জনসাধারণ যাতে সহজে সস্তায় চিকিৎসা পেতে পারে এবং এইটা সারা দেশে একটা পর্যায়ে একই মডেলটা ছড়িয়ে দেওয়া যায় যাতে মানুষ চিকিৎসা সেবা সহজে পেতে পারে, এই ধরনের একটা মনোভাব থেকে তিনি অক্লান্ত পরিশ্রম করে সেই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বিশেষ করে যখন 1980 সালে আমাদের দল প্রতিষ্ঠিত হয় এবং 81 সালে তখন একটা রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই নির্বাচনে একদিকে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ডক্টর কামাল হোসেন, আর একদিকে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুস সাত্তার। সেই সময় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমাদের অনেকটা সাথে অনেক ঘনিষ্ঠভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগটা হয়। এবং আমাদের দলের যে একটা বক্তব্য ছিল যে এখন দ্বিদলীয় ধারার বাইরে একটা বিকল্প ধারা গড়ে তোলা দরকার। আর অন্যদিকে যে নির্বাচনটি এখন হচ্ছে, এই নির্বাচন আসলে একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে না এবং এর মধ্য দিয়ে যদিও বিএনপির পক্ষে আব্দুস সাত্তার নির্বাচন করছেন বা আওয়ামী লীগেরও প্রার্থী নির্বাচন করছে, কিন্তু একটা সামরিক যে শক্তি পিছন থেকে কলকাঠি নাড়ছে। এই অবস্থায় ব্যাপক জনসাধারণের মধ্যে একটা গণসম্পৃক্ততা গড়ে তোলা এবং তাদের মধ্যে একটা বিকল্প রাজনৈতিক শক্তি নির্মাণের জন্য তখন এই জাফরুল্লাহ চৌধুরী একটা নাগরিক কমিটি গড়ে তোলার জন্য একটা উদ্যোগী হন এবং এখানে বিভিন্ন দেশের বিশিষ্ট নাগরিকেরা, যেখানে সিরাজুল ইসলাম চৌধুরী, আহমেদ শরীফ, এরাও যেমন ছিলেন, এনায়েতুল্লাহ খান থেকে শুরু বিশিষ্ট জনেরা সবাই তারা একত্রিত হন এবং তাদের একত্রিত করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা তিনি পালন করেন। আমরাও সহযোগিতা করেছিলাম এবং বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলি, অন্য বামপন্থী দলগুলি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি কেউ তেমন আসে নাই। আওয়ামী লীগ থেকে ছুটে আসা একটি সংগঠন মিজান আওয়ামী লীগ ছিল এবং আর এই ধরনের আমরাই মূলত প্রধান ছিলাম। তো সেই ক্ষেত্রে জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে একসঙ্গে কাজ করতে গিয়ে তখন সেখানে তার যে মনোভাবনা বা তার যে কর্মতৎপরতা, সেই বিষয়গুলির সঙ্গে আমাদের আরও পরিচয় ঘটে। জাফরুল্লাহ চৌধুরী এবং অফুরন্ত প্রাণশক্তির একজন মানুষ এবং আমি আমার দেখা বিশেষ করে দুইজন, সিরাজুল আলম খান এবং জাফরুল্লাহ চৌধুরী, এই দুইজন বন্ধু ছিলেন, ক্লাস ফ্রেন্ড ছিলেন এবং এই দুইটা মানুষই অফুরন্ত প্রাণশক্তির মানুষ এবং একজন তারা এই সমাজের বদল চাইতেন, একজন বিপ্লবের মাধ্যমে বদল চাইতেন, আরেকজন সংস্কারের মাধ্যমে বিপ্লবের পরিপূরক অবস্থা তৈরি করার কথা ভাবতেন এবং একজন এই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন, সেই পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু সেইটা কার্যকর করতে পারেন নাই এবং সেখান থেকে একসঙ্গে ওনার সঙ্গে কাজ করার থেকে আমরা একটা ভিন্ন অবস্থান গ্রহণ করতে বাধ্য হই। জাফরুল্লাহ চৌধুরীও তার যে সংস্কার ভাবনা, সংস্কারের মাধ্যমে যে গণচেতনা বা গণস্বাস্থ্য, গণসেবা সমস্ত দিক থেকে একটা অবস্থার পরিবর্তন ঘটানোর যে ভাবনা ভেবেছিলেন এবং তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু সেইটার যে সুফল সেটা সীমাবদ্ধতাই হোক বা অসম্পূর্ণতার কারণেই হোক সেটা বাস্তবায়িত হয় নাই। যেমন ঔষধ নীতি নিয়ে তখন মাল্টিন্যাশনাল বহুজাতিক কোম্পানি, সেই কোম্পানিগুলির গ্রাসে ছিল গোটা ঔষধ শিল্প এবং এখানে মানুষ অপ্রয়োজনীয় অনেক ঔষধ সেখানে বাজারে বিক্রি হতো এবং সেগুলি জনস্বাস্থ্যের জন্য ভীষণ হুমকি ছিল, আবার মূল্য ছিল অনেক বেশি। ফলে সেই জায়গায় যে ওষুধ নীতি সেটা সেদিন তৈরি হয়েছিল, সেটার মুখ্য ভূমিকা পালন করেছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু তার ফলে দেখা গেল বহুজাতিক কোম্পানির গ্রাসমুক্ত হলেও
জনসাধারণের সেবায় কিন্তু সেটা সেবা গেল না, দেশীয় পুঁজিপতি গোষ্ঠী তাদের হাতেই সেই সুবিধাটা চলে গেল। এবং এটা নিয়ে তার দুঃখেরও সীমা ছিল না, এবং তিনি নিজে যে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস করে সেখানে চেষ্টা করেছিলেন, এবং দুঃখ করে বলতেন যে আমি একটা ট্যাবলেট বাজারে যদি আমি 8 আনায় বিক্রি করি, যেটা হয়তো 5 টাকায় বিক্রি হচ্ছে, তখন মানুষ মনে করে যে এই ট্যাবলেট বোধহয় ওষুধটা খারাপ, নাহলে এত কম দামে কেন বিক্রি করবে। ফলে এটা যে একটা সমাজের আমূল বা পরিবর্তন সাধন করা ছাড়া বিচ্ছিন্নভাবে যে কার্যকর করা যায় না, এই উপলব্ধি তারও ছিল। কিন্তু সেই জায়গায় এসে এইটা বদল করা তো শুধুমাত্র এক ব্যক্তি উদ্যোগে বা কিছু এই ধরনের সংস্কারমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা হয় না। ফলে জাফর ভাইয়ের সঙ্গে বেশিরভাগ সময় আমরা একসঙ্গে কাজ করেছি, আবার অনেক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারি নাই। কিন্তু এটা ঠিক যে আমরা এটা স্বীকার করতে হয় যে আজীবন নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করে গেছেন, এবং তার মধ্যে যে জনগণের স্বার্থে ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করার একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। ফলে নিজে ব্যক্তিগতভাবে সহায় সম্পদ করা, ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়া, ব্যক্তিগতভাবে একটা অর্জন করা, এইগুলি তার মাথায় ছিল না। ফলে জনগণের স্বার্থ, জনগণের সেবা, সেটাকে মুখ্য করে নিজের জীবনকে উৎসর্গিত করা, এটা একটা বড় ধরনের দৃষ্টান্ত, যেটা আজকে আমাদের সমাজে খুব বিরল হয়ে এসছে। ফলে এটা জাফরুল্লাহ চৌধুরী তার যে পরিকল্পনা বা যে সংস্কারের মাধ্যমে তিনি সমাজের যে পরিবর্তন আনতে চেয়েছিলেন, সেটা কতটুকু সব সার্থক হলো, কতখানি তার পরিপূর্ণতা পেল, তার চেয়ে বড় কথা হলো যে সমাজে জনগণের স্বার্থে ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অবিচল নিষ্ঠায় মানুষ এগিয়ে গেলে সেটা যে সমাজে একটা ছাপ ফেলে, এবং সেটা যে একটা মানুষের মধ্যে একটা তার চিন্তার জগতে এবং তার কর্মপ্রবাহের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে, এতে কোনো সন্দেহ নাই। তো ফলে আজকে এই দিনে আমরা মনে করি যে জাফরুল্লাহ চৌধুরী তার বিশেষ, যেমন তিনি তার যে ডায়ালিসিস, মানে কিডনি প্রায় বিকল হয়ে গিয়েছিল, তাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন, কারণ তিনি ব্রিটিশ যে মেডিকেল বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সেখানে গিয়ে একটা ট্রান্সপ্লান্ট করতে পারতেন, কিন্তু বিদেশে যান নাই। এবং এইটাও একটা ছিল যে দেশে যে আমাদের দেশের মন্ত্রীরা, এমপিরা, বিভিন্ন বা ধনাঢ্য ব্যক্তিরা হয় কথায় নয় কথায় বিদেশে চলে যান, কিন্তু জাফরুল্লাহ চৌধুরীর সমস্ত সুযোগ থাকার পরেও তিনি এই জায়গাটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে দেশেই আমাদের এমন ব্যবস্থা তৈরি করা দরকার যাতে চিকিৎসা সেবার জন্য আমাদের বিদেশে যেতে না হয়, বরঞ্চ আমরা ব্যবস্থাকে এতটা উন্নত করব যাতে বিদেশের থেকে অনেকে চিকিৎসার জন্য এখানে আসেন। এই মনোভাব নিয়ে তিনি কাজ করে গেছেন। তো ফলে আমি শেষ কথায় বলবো যে সারা জীবন অবিচল নিষ্ঠায় তিনি কাজ করে গেছেন, এবং জনস্বার্থে ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত স্বাক্ষর রেখে গেছেন। এবং আজকে আগামী দিনের প্রজন্ম তাহলে এখান থেকে একটা দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত প্রজন্মকে উৎসাহিত করতে পারে, এবং চরম ভোগবাদী স্বার্থপরতার এই দিনে জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে, তার কর্ম সাধনা সেটাকে মূল্যায়ন করার মধ্য দিয়ে আজকের এই প্রজন্ম তারাও একটা উৎসাহিত হতে পারে, উদ্দীপনা তাদের মধ্যে আসতে পারে, এবং তারাও নিজেদের চরিত্র নির্মাণে ব্রতী হতে পারেন। সাথে সাথে এই কথাও ঠিক যে আজকে আমাদের দেশে বিগত দিনে যে বিপ্লব, সমাজ বদলের, আমূল রূপান্তরের যে স্বপ্ন একদিন সিরাজুল আলম খানও দেখতেন, জাফরুল্লাহ চৌধুরীও দেখতেন, কিন্তু সেটা একদিকে বিপ্লব প্রচেষ্টা কেন ব্যর্থ হলো, এবং সংস্কার দিয়েই কি শেষ পর্যন্ত সমাজের আমূল পরিবর্তন হবে কিনা, এই প্রশ্নগুলিরও মীমাংসা এখন করা সহজ হবে। তাহলে এদের কর্মসাধনা, সেই কর্মসাধনাকে উপেক্ষা করা বা সেই কর্মসাধনতা সঠিক মূল্যায়ন না করে সেই পথে বেশি দূরে এগোনো যাবে না। আবার হুবহু তাদের যে পথ চলা, সেই পথ চলা, সেখান থেকে আমাদের সেই দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং সেখান থেকে উৎসাহ উদ্দীপনা যাতে নবপ্রজন্ম পায় সে চেষ্টা চালাতে হবে। সাথে সাথে সীমাবদ্ধতাগুলিকেও আমাদের নজরে রাখতে হবে, এবং সেই শিক্ষা এবং সীমাবদ্ধতা কি সেগুলি বুঝে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজকের দিনে এই বিষয়ে যা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে আমি আবারও স্মরণ করি, এবং তার যে আত্মত্যাগ বা তার যে জীবন সাধনা এবং সমস্ত কিছুকে আমি শ্রদ্ধার সঙ্গে